রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় দগ্ধ ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ বলছে, হাসপাতালটিতে চিকিৎসাধীন ৪৪ জনের মধ্যে ৩৭ জনই শিশু। তাদের সারিয়ে তুলতে পরামর্শ দিচ্ছেন সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় মারাত্মক দগ্ধ বোন নাজিয়ার পর মৃত্যুর মিছিলে নাম লিখিয়েছে ভাই নাফিও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এখনো যে ৬ মরদেহ শনাক্ত হয়নি তাদের পরিচয় শনাক্তে করা হবে ডিএনএ পরীক্ষা। বিভিন্ন হাসপাতালে আহতদের সংখ্যা ১৬৪ জন। তাদের মধ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন ৪৪ জন। যাদের দেখতে ছুটে আসছেন স্বজনরা। অপেক্ষা একটু ভালো খবরের। ফোনে যোগাযোগ আমাদের সাথে, বাচ্চার এখন অনেকটাই বার্ন হয়েছে, বাচ্চার এটুকুই পর্যন্ত জানি। এখন গেলেন আমরা ভিতরে ধরেন বুঝতে পারবো। ও আইসিইউতে আছে বর্তমানে, সর্বশেষ অবস্থা খুব খারাপ। সংবাদ সম্মেলনে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক তুলে ধরেন বর্তমান পরিস্থিতি। আমাদের ক্রিটিক্যাল ক্যাটাগরিতে মোট আছে ৮ জন, আমাদের সিভিয়ার ক্যাটাগরিতে আছে ১৩ জন এবং ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে আছে ২৩ জন। এই মুহূর্তে আমাদের রক্তের কোনো দরকার নাই, ওষুধ এবং স্যালাইন আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে। হাসপাতালটির পরিচালক জানান, ৪৮ ঘন্টার আগে রোগীদের দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া হবে কিনা তা বলা যাচ্ছে না। ভবিষ্যতে যদি এই বিষয়ে কেউ সুপরামর্শ আমাদের দিয়ে থাকেন এবং আমরা যদি মনে করি সেটা আমাদের রোগীদের জন্য ভালো হবে, ডেফিনেটলি এই ব্যাপারে আমরা মোটেই ইগোইস্টিক নই। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, তুরস্ক বা আসলে কোনো দেশের ক্ষেত্রে আমরা করব না। সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকরাও দগ্ধদের খোঁজ খবর রাখছেন বলেও জানান তিনি। আমাদের সঙ্গে যিনি কথা বলেছেন উনি মোটামুটিভাবে আমাদের মানে এই ব্যাপারটা নিয়ে উনি আগেও ওয়াকিবহাল ছিলেন। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। রাইসা মনি পড়তো ৩য় শ্রেণীতে, কিন্তু এখন আর সে পড়ে না, কারণ ছুটি হয়েছে তার। স্কুল নয়, জীবন থেকে। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় রাইসার নিখোঁজ হয়ে যাওয়া শুধু একটি মৃত্যুই নয়, এক পরিবারের ভেঙে পড়ার বিষাদের মোড়ানো গল্প। রিফাত আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। আমি চেয়ার ধরে দাঁড়ায় আছি আর পিছনে ফিরে ৩ বার তাকায়ে এরকমের মাথাটা নাড়ালো, মুখে আর কিছু বলে যায়নি ওদের। মায়ের চোখে পানি নেই, শুকিয়ে গেছে দীর্ঘশ্বাসের ভারে। ৩ দিন ধরে কান্না নয়, যেন এক বোবা স্তব্ধতা। ৩য় শ্রেণীতে পড়া রাইসা মনি জীবনের সবকিছু ফেলে চলে গেছে এক অনন্ত ছুটিতে। পাখিকে তোর পাবো না। সোমবার স্কুলে যাওয়ার সকালে খাবারটা পড়েছিল যেমন তেমনই। রাইসার পছন্দের মাছ রুই। মা নিজ হাতে রান্না করেছিলেন। কথা ছিল স্কুল থেকে ফিরে খাবে ছোট রাইসা, কিন্তু সে তো আর খেতে আসেনি। যে কথা বলতে গিয়ে নোনা জল খেলা করে চোখের কোণে। সকালবেলা তো তোমার স্কুল আছে, তুমি ঘুমাই যাও, এখন আমি তোমাকে ডাইকে উঠাবানি। পরে বলতেছি, আম্মু আমি কিন্তু সকাল সকাল তুমি ৬টা বাজে আমাকে ডেকে উঠাবা। আর আমি ফার্স্ট বেঞ্চেও সবসময় চেষ্টা করতো ফার্স্ট বা ২য় বেঞ্চে বসার জন্য। রাইসার বোন সিনথিয়ার কষ্টটা আরেকটু বেশি। বড় বোনের কাছে আবদার ছিল স্কুল থেকে ফিরে আইসক্রিম খাওয়াতে হবে। যে কষ্টের বোবা কান্না হয়তো তারা করে ফিরবে তার পুরো জীবনে। তুমি আজকে আইসক্রিম কিনে দিও। আমি ঠিক আছে, তুমি যাও, টিফিন টাইমে যখন স্কুল ছুটি হবে তোমার জন্য কিনে আনবো। তো ক্যান্টিন থেকে আসার পর টাকা নিতে গেছি, তখনই কাহিনী করছে, যার কারণে আমি ওকে ওর আইসক্রিম খাওয়াইতে পারি নাই। রাইসার খাতার পাতায় বড় বোন সিনথিয়ার লেখা, জানি না কেন তোর জন্য কিছুই করতে পারলাম না। আমি তো তোর বড় বোন ছিলাম, তোর জায়গায় আমি গেলেই পারতাম, কিন্তু তুই কেন? বাকরুদ্ধ হয় সিনথিয়া। নিস্তব্ধতা নিয়ে আসে ঘর জুড়ে। এরকম আঁকাকে করোনা পেজ নষ্ট হচ্ছে, তো পরে আবার মানে লিখতে বসলে বলতেছে, আপু আমার খিদে লাগছে। আমি ঠিক আছে, আমি খাবার এনে দিচ্ছি। ওরা খেতে বসতো, ওরা এইটা বানায় দাও। মানে আমি কিছু আম্মু যা বানায় ওরও ভালো লাগে, আর আমি যে ওকে নাস্তা বানিয়ে দিই ওরও এগুলো ভালো লাগে। ওই যে তোমার রান্না ভালো লাগে আমার কাছে। আমি ঠিক আছে। ৩ দিন আগে আঁকা রাইসার সেই ছবিটাই যেন এখন কথার চেয়ে বেশি ব্যথা দেয়। একটা পুতুল, আর নিচে কাপা কাপা হাতে লেখা, বোন তুই ফিরে আয়। এগুলো রাইসার আঁকা, এটাও রাইসার আঁকা। এটা আমি দেখছিলাম যে তুই আয়। আমার এত খারাপ লাগতেছিল, আমি কি করব, আমি একা একা কান্না করতেছি। রাইসার স্মৃতি চিহ্ন পড়ে আছে সব এখানে ওখানে, খাতার পাতায়, কিন্তু আর কখনো ওকে বলতেও পারবো না, চলো আইসক্রিম খেতে যাই। এমন করেই ছোট বোনের শূন্যতায়
ডুবে যাচ্ছে বড় বোন সিনথিয়া। দেরি হয়ে যাবে, কিন্তু আমি আজকে ফার্স্ট বেঞ্চে বসবো। ঠিক আছে, তুমি বসো, আমি আগে রেডি হয়ে নিই। বলছে দেরি হয়ে যাচ্ছে। আমি বলছি দাঁড়াও আসতেছি। ও খাওয়া দাওয়া শেষ করে পরে বলছে আপু চুলটা বেঁধে দাও। আমি ওকে 2টা বেনি করে দিয়েছি। পরে ও মোজা পড়তেছিল। ওর হ্যাবিট হচ্ছে ও মোজা হাঁটুর উপর পর্যন্ত পড়বে, ছট মোজা হলেও সেটা টেনে টেনে উঁচু করে পড়বে। চাওয়া ওটাই, একটা বিদায়, একটা শেষবারের আদর সন্তান হারা পিতামাতা যেন দিতে পারেন বুক ভরে। তো লাস্টটা যেন পায় আমার পাখির যে শেষ স্মৃতি হিসেবে থাকে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আর কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই। তবে কারো সন্তান নিখোঁজ থাকলে স্কুল জানানোর অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। আর রবিবার পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধের কথা জানিয়েছে স্কুলটির প্রভাষক সাইফুল ইসলাম। বিমান দুর্ঘটনার 3য় দিনেও শিক্ষার্থী এবং অভিভাবকরা ভিড় করেছেন ক্যাম্পাসের সামনে। শিক্ষার্থীরা এখনও মানসিক ট্রমার মধ্যে থাকায় দ্রুত স্কুল না খোলার আহ্বান জানিয়েছেন অভিভাবকরা। বিমান দুর্ঘটনায় শোকে স্তব্ধ শিক্ষার্থী, অভিভাবক সহ সারা দেশ। দুর্ঘটনায় প্রিয় বন্ধু, শিক্ষকদের হারানোর দুঃসহ স্মৃতি আর ট্রমা বহন করছেন শিক্ষার্থীরা। তাই 3য় দিনেও শোকাতুর বন্ধু স্বজনেরা ভিড় করছেন বিধ্বস্ত স্কুলটির সামনে। আমাদের ছোট ভাই বোনরা, আমাদের মিসরা, আমাদের টিচাররা যেভাবে মারা গিয়েছে, এই শোকটা আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। এগুলো তো সবই আমাদেরই বাচ্চা, এগুলো সহ্য করার মতো তো না, এগুলো বলার মতো না, আমরা ঘরে থাকতে পারি না। টিচারদের জন্য আরেকটু বেশি খারাপ লাগছে। স্কুলের প্রধান ফটক বন্ধ, শিক্ষক ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। ভেতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক পাহারা। তবে এদিন আন্দোলনরত শিক্ষার্থীদের দেখা যায়নি ক্যাম্পাসের আশেপাশে। অভিভাবকরা জানান, শুধু শিক্ষার্থী নয়, তারাও এখনো মানসিক ট্রমা থেকে বের হতে পারেননি। রাতে ঘুমানোর সময় বারবার ভাবি যে প্লেনটা পড়ে গেল, কত মানুষ আমার চোখের সামনে মারা গেল। বাইরে থেকে দেখি সব লোক বাইরে আসতেছিল পালায়, মানে এদিকে দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করছে। দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম কি হয়েছে। পরে শুনি যে ওখানে বিমান দুর্ঘটনা ঘটেছে। পরে বাইরে দাঁড়াই দেখি যে অনেকে মানে অনেকে পুরো পুড়ে গিয়েছে। তো এইগুলো দেখে তো আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। হয়তো এইটা স্বাভাবিক হইতে নিম্নে 1-2 মাস লাগবে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এইচএসসি পরীক্ষার্থীদের কার্যক্রম সচল রাখা হয়েছে। তবে অন্য সকল ক্লাসের কার্যক্রম কবে থেকে শুরু হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। আমরা শুধু 12-এর ছাত্রদেরকে বলছি যে তোমরা কোনোভাবে বা ওদের ব্যাপারটা শুধু আমরা রাখছি, আর বাকিগুলো নিয়ে আমরা এখনো কোনো মানে কথাবার্তাই হয়নি বা হওয়ার মতো পরিস্থিতি হয়নি। কোনো অভিভাবক সন্তান খুঁজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠানের 5 নম্বর ভবনে অভিযোগ দায়ের করার অনুরোধ করেছে স্কুল প্রশাসন কর্তৃপক্ষ। বিমান দুর্ঘটনা ঘটনায় স্কুল কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থানের 1 বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বেলা 3টায় যমুনায় দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে 13টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, জুলাই অভ্যুত্থানে 1 বছরে আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে নিয়ে অতীতকে স্মরণ করা। সেজন্য নানা কর্মসূচি নেওয়া হয়েছিল, কিন্তু এরই মধ্যে পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। বৈঠক শেষে ব্রিফিংয়ে এনসিপিকে রাষ্ট্রীয় অর্থ খরচ করে কঠোর নিরাপত্তা দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনা করে বেশিরভাগ রাজনৈতিক দলগুলো। এ ধরনের ঘটনা সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে বলেও মনে করেন দলগুলো। নেতারা বলেন, রাজনৈতিক দলগুলোর অনৈক্যের কারণে সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি। তবে এই বিভেদের পেছনে দায় আছে সরকারের। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিও জানিয়েছে দলগুলো। দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন হলে কেটে যাবে দেশের অনেক সংকট, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়ে তিনি বলেন, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বানচালের চক্রান্ত হতে পারে, এ নিয়ে সতর্ক থাকতে হবে। সেক্রেটারিয়েটে পরীক্ষা সংক্রান্ত জটিলতায় আপনার ছাত্ররা ভেতরে ঢুকে পড়ে। লীগের ফ্যাসিস্ট শক্তির লোকেরা তারা যেভাবে একটা রেইন অফ টেরার গোপালগঞ্জের সৃষ্টি করেছিল, যেটা আমরা মনে করি যে গণতন্ত্রের উত্তরণের আমাদের যে
প্রক্রিয়া চলছে, সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। বেতন ভাতা ফেরত দিয়ে তার পদত্যাগ দাবি করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে পথসভায় এই দাবি জানান তিনি। বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিস্ট সরকার কায়েম করা হবে না বলে হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন শেষে বুধবার থেকে আবারও শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ও আহতদের স্মরণে সার্কিট হাউস থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত শোক মিছিল করে দলটি। এ সময় বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান সার্জিস আলম। আমরা বাংলাদেশে তদন্ত কমিটির খেলা দেখতে চাই না। এই সরকারকে, এই দেশের বিচার বিভাগকে এই ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। আরেক নেতা হাসনাত আব্দুল্লাহর অভিযোগ, নূরজাহান বেগমকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে স্বজনপ্রীতি করেছেন ডক্টর ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল, ওনার কোনো নলেজ নাই। এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতিবিলম্বে এই জনগণের যে টাকা পয়সা উনি বেতন দিছে সেগুলো রাষ্ট্রকার কোষাগারে জমা দিয়ে ওনার অনীতিবিলম্বে পদত্যাগ করা উচিত। বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিস্ট সরকার কায়েম করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ভবিষ্যৎ চাঁদপুর থেকে শুরু করে বাংলাদেশে আর কোনো আওয়ামী লীগের সুযোগ আমরা দিব না। যারা সুযোগের অপেক্ষায় রয়েছেন, আপনারা দিবা স্বপ্নে বাস করছেন। এর আগে দলটির কেন্দ্রীয় নেতারা চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। টিভিসি নিউজ ডেস্ক। একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠনে সব দল একমত হয়েছে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। ইসি গঠন ও নিয়োগে যে কমিটি হবে তা অন্তর্ভুক্ত হবে সংবিধানে। এ বিষয়ে সবার এই সম্মতিকে ঐতিহাসিক বলে আখ্যা দেন অধ্যাপক আলী রিয়াজ। তবে দুদক, পিএসসি সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানে কিভাবে নিয়োগ হবে তা নিয়ে আছে ভিন্নমত। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 18তম দিনের মতো বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। শুরুতে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত ইস্যুতে সরকারের আচরণের প্রতিবাদে 10 মিনিটের জন্য প্রতীকী ওয়াকআউট করে সিপিবি বাসদ ও বাংলাদেশ জাসদ। যে ধরনের ঘটনাগুলো ঘটতো আমরা তারই ছায়া দেখতে পেলাম। বৈঠকে দীর্ঘ আলোচনা শেষে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে, বিশেষ করে নির্বাচন কমিশন নিয়ে বিস্তারিত জানানো হয়। তাদের নিজস্ব অবস্থান থেকে বড় রকমের ছাড় দিয়ে এমন একটি জায়গায় এসেছেন যা বাংলাদেশে ভবিষ্যতে একটি স্বাধীন এবং কার্যকর নির্বাচন কমিশন প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় সহায়ক হবে। ইসি গঠন ও নিয়োগ নিয়ে তাদের আগের অবস্থান থেকে সরে এসে একমত পোষণ করে বিএনপি। তবে অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের বেলায় থাকে আগের জায়গাতেই। নির্বাচন কমিশন আক্ষরিকভাবে স্বাধীন হলেও বাস্তবভাবে স্বাধীন ছিল না। সুতরাং তাকে তার নিয়োগ প্রক্রিয়াটা এমনভাবে করতে হবে যাতে নির্বাচন কমিশন কার্যক্রমে সত্যিকারভাবে স্বাধীন হয়। নির্বাচন কমিশনের নিয়োগ কমিটি নিয়ে জামায়াতও একমত। অন্যদিকে শুধু ইসি নয়, দুদক, পিএসসি, নাইপাল সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে সবাইকে একমত হওয়ার আহ্বান জানায় এনসিপি। ইন এ ভেরি হেলদি, কমপ্লিমেন্টারি, হ্যাপি, এনথুসিস্টিক, ব্রাদারলি একটা এনভায়রনমেন্টে আজকে আমরা নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে, সংবিধানের অন্তর্ভুক্তির ব্যাপারে ঐক্যবদ্ধ হচ্ছি এবং ঐকমত্য পোষণ করছি। আমরা জোর দাবি জানাচ্ছি নির্বাচন কমিশন সহ অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও যেন নিয়োগ কমিটির মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করা হয়। সবার আন্তরিকতা থাকলে সংস্কার ইস্যুতে দ্রুতই ঐকমত্যে পৌঁছানো সম্ভব বলে মনে করেন অন্যান্য দলের রাজনৈতিক নেতারা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে নিহত হয়েছে 8 জন। সকালে মহাসড়কের বনপাড়া হাটিকুমরুল অংশে তরমুজ পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা ট্রাকটি উল্টো পথে আসা এবং অতিরিক্ত গতির কারণেই মর্মান্তিক এই দুর্ঘটনা। নাটোরের বড়াইগ্রামে ট্রাক এবং মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের 8 জন নিহতের ঘটনায় তাদের গ্রামের বাড়ি মেহেরপুরে চলছে শোকের মাতম। পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
সিরাজগঞ্জে অসুস্থ আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন কুষ্টিয়ার দৌলতপুরের জাহিদুল ইসলাম। সাথে ছিলেন তার স্ত্রী শেলি সহ পরিবারের 5 সদস্য। স্বামী স্ত্রী 2 জন, তার পাশের বাড়ি 1 জন এবং ড্রাইভার বেদবাড়ি আর 2 জন। এরা মোট 8 জন। ওরা রোগী দেখতে গিয়ে মানে ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কি অ্যাক্সিডেন্টে বা সড়ক দুর্ঘটনায় 8 জন লোক মারা যায় ইতোপূর্বে আমাদের নলেজে নাই। আমরা পুরো ফ্যামিলি এবং গ্রামের লোক সবাই এই বিষয়টা নিয়ে খুব শোকের ছায়া পড়ে গেছে। এবং কুষ্টিয়া থেকে 7 জন যাত্রী নিয়ে মাইক্রোবাস সিরাজগঞ্জে যাবার পথে সকাল 10:30টার দিকে নাটোরের বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের শ্রীরামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 5 জন নিহত ও 3 জন আহত হন। পরে আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে আরও 1 জন মারা যান। গুরুতর আহত 2 জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই মারা যান 2 জন। ট্রাক ড্রাইভারদের সমস্ত ড্রাইভারদের সতর্ক করা উচিত যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। পুলিশ জানায় ট্রাকটি উল্টো পথে যাবার পাশাপাশি অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা। মূলত মাইক্রোবাসটি তার লেনেই ছিল, ওই ট্রাকটি তার লেন থেকে এই লেনে এসে বেরিয়েছে। বাচ্চা শিশুটাই সবার বয়স্ক মহিলার সবাই 4 জন মহিলা। দুর্ঘটনার পর ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে গেছে। মাইক্রোবাস ট্রাক নেওয়া হয়েছে বনপাড়া হাইওয়ে থানায়। মহাসড়কের বনপাড়া হাটিকুমরুল অংশটি দুর্ঘটনা প্রবণ হিসেবে চিহ্নিত। অপ্রশস্ত এই অংশটিতে প্রায়ই ঘটে ছোট বড় দুর্ঘটনা। 2014 সালের 20 অক্টোবর রেজুর মোড়ে দুর্ঘটনায় প্রাণ যায় 38 জনের, আহত হন 40 জন। ইশরা জাহান, ডিবিসি নিউজ ডেস্ক। ইসরায়েলের অভিযানে বিপর্যস্ত গাজা উপত্যকায় খাদ্য সংকট এখন ভয়াবহ। অনাহারে প্রতিদিনই মৃত্যু হচ্ছে গাজাবাসীর। সেই সঙ্গে হামলায় প্রাণ যাচ্ছে ফিলিস্তিনিদের। 24 ঘন্টায় হামলায় 77 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এদের মধ্যে ত্রাণ প্রত্যাশী 5 জন রয়েছেন। নিহতদের মধ্যে 6 সপ্তাহ বয়সী এক নবজাতক রয়েছে। আহত হয়েছে আরও 376 জন। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে গাজা শিশুদের মধ্যে পুষ্টিহীনতার মাত্রা বিপর্যয়কর পর্যায়ে পৌঁছে গেছে। ইউনিসেফের মতে দীর্ঘদিনের খাদ্য ঘাটতি, ওষুধ ও বিশুদ্ধ পানির অভাবে হাজার হাজার শিশু এখন মৃত্যুর মুখে। বিশ্ব ঐতিহ্যবাহী স্থান প্রতিষ্ঠার জন্য সুপরিচিত জাতিসংঘের সাংস্কৃতিক ও শিক্ষা সংস্থা ইউনেস্কো থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। তাদের দাবি, সংস্থাটি ইসরায়েলের বিরুদ্ধে পক্ষপাতী ও বিভাজনমূলক সামাজিক ও সাংস্কৃতিক এজেন্ডা প্রচার করে। এর আগে 2017 সালে ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে প্রেসিডেন্ট বাইডেনের আমলে ফের সদস্যপদ ফিরে পায় দেশটি।